আর্জেন্টিনার এগেইনস্টে নকআউট রাউন্ডে তাদের প্রথম প্রতিপক্ষ কেপ ভার্দে তাদের মানে আমি বলবো যে এই বিশ্বকাপের চমক যেভাবে করে আর কি কেপ ভার্দে স্পেনকে থামিয়ে দিল। এখন কি এই 90 মিনিটসে কি আর্জেন্টিনাকে ঠেকাতে পারবে কিনা? মজার মজার নাটক সিনেমা দেখতাম যে গোল পোস্টের সামনে 8-10 জন দাঁড়িয়ে যায়, ওরকমও অবস্থা হচ্ছে। জর্ডানের ম্যাচটা আসলে স্ক্যালোনির প্রমাণ করার সময়। আহমেদ শাহেক, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। এখনো পর্যন্ত সম্ভাব্য বলছি কারণ একদমই বিষয়টা নিশ্চিত হয়ে গেছে কাগজে কলমে, ব্যাপারটা এমনও নয়, তবে মোটামুটি ধরে নেওয়া যায় আর্জেন্টিনার এগেইনস্টে নকআউট রাউন্ডে তাদের প্রথম প্রতিপক্ষ কেপ ভার্দে। এবং এই জায়গাটা আসলে আর্জেন্টিনাকে লাকি বলতে হয় কিনা? না, আসলে এখানে লাকি বলার কিছু নাই। তার কারণটা হচ্ছে যে দুইটা টিমই, আর্জেন্টিনাও তারা পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়ে ইনশাল্লাহ আর কি গ্রুপ স্টেজ পার করবে, এবং কেপ ভার্দে তাদের মানে আমি বলবো যে এই বিশ্বকাপের চমক, বা এই বিশ্বকাপে যদি পুরো ব্র্যান্ডিংই বলতে হয় তাহলে সেটা হচ্ছে কেপ ভার্দে। এখন পর্যন্ত যে তারা যেভাবে করে আর কি রানার্স আপটা হলো, 3টা ম্যাচই ড্র করে, মানে 3 ম্যাচ ড্র করে গ্রুপ রানার্স আপ হওয়া, এটা আসলে মানে একই সাথে তাদের ভাগ্যও বলতে হবে, আবার একই সাথে তাদের হার্ডওয়ার্কও বলতে হবে। সো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে না যে এটা ধরেন যে কোনো কপাল গুণে আসা। সবাই সবার জায়গা থেকে হার্ডওয়ার্ক করে এসছে, এবং একটা বেশ ভালো একটা ম্যাচ দেখার জন্য আর কি ওয়েট করছি যে যেভাবে করে আর কি কেপ ভার্দে স্পেনকে থামিয়ে দিল। এখন কি এই 90 মিনিটসে কি আর্জেন্টিনাকে ঠেকাতে পারবে কিনা, এবং পরবর্তীতে যদি পেনাল্টি শুটআউটে যায় খেলাটা কি আবার অনেক বেশি ইন্টারেস্টিং হবে কিনা, তো এটা নিয়ে আর কি আশায় আছি। এবারের ওয়ার্ল্ড কাপে স্পেশালি যারা আন্ডারডগ রয়েছে, কেপ ভার্দের কথা বলি, কিংবা বেশ কিছু টিম রয়েছে যারা কিনা খুব ভালো খেলছে, ব্যাপারটা এমন নয়, কিন্তু যারা জায়ান্ট তাদেরকে রুখে দেওয়ার যে একটা মনোভাব, অর্থাৎ একটু ডিফেন্সিভ খেলা, মাঠের ভেতরে গ্যাপটা একেবারেই কমিয়ে নিয়ে এসে প্রতিপক্ষের পাতা ফাঁদে পা না দেয়া, এই বিষয়গুলো মেনটেন করে আমরা দেখছি যে বেশ কিছু পয়েন্ট আদায় করে নিয়েছে গ্রুপ পর্বে। বিষয়টা কি এরকম যে আর্জেন্টিনার এগেনস্টেও তারা সেরকম কোনো একটা ট্যাকটিক্স খাটাবে যেটা কিনা পেনাল্টি শুটআউট পর্যন্ত যায়, যেটা কিনা অনেকখানি ভাগ্যের উপরও অনেকটা নির্ভর করে? জি, আসলে এরকম ছোট ছোট দল, যেরকম আপনি বলছেন কেপ ভার্দে, বা যদি আমি কঙ্গোর কথা বলি, বা অনেক ক্ষেত্রে আমরা সেনেগালকেও দেখলাম যে ইংল্যান্ডের এগেনস্টে এরকম করতে, যে খুব ছোট ছোট পকেট ক্লিয়ার, মানে পকেট করে তারা এমনভাবে ডিফেন্ড করছে যাতে অপোনেন্টের টিমে কেউ ঢুকতেই না পারে। কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আমরা আগে যে মজার মজার নাটক সিনেমা দেখতাম যে গোল পোস্টের সামনে 8-10 জন দাঁড়িয়ে যায়, ওরকমও অবস্থা হচ্ছে। তো তারা আসলে, কারণ তাদের যে শক্তি সেই হিসেবে যে তারা জানে যে তারা যদি অপোনেন্টকে অ্যাটাক করতে যায় তাহলে আসলে তাদের জন্য জায়গাগুলো এত ফাঁকা হয়ে যাবে যে অপোনেন্ট ইজিলি ঢুকে যাবে, যেটা কিনা স্কটল্যান্ড ব্রাজিলের সাথে করতে গেল। তারা কিন্তু স্কটল্যান্ড ব্রাজিলের সাথে একটা পয়েন্ট নেওয়ার জন্য অ্যাটাক খেলতে গেল, যেখানে কিনা ব্রাজিল একদম পুরোপুরি ওপেন করে ফেললো স্কটল্যান্ডকে। তো এইসব কারণেই আর কি ছোটো ছোটো টিমগুলো চাচ্ছে যে যেভাবে হোক যদি জমাট ডিফেন্স নিয়ে তারা খেলতে পারে, তাহলে খেলাটা যদি কোনো একভাবে 90 মিনিটসে পরে নিয়ে যাওয়া যায়, তখন কিন্তু অপোনেন্টের যে বড় বড় টিমগুলো তারাও নার্ভাস হওয়া শুরু করবে, এবং সেই ক্ষেত্রে তাদের এই নার্ভাসনেসের সুযোগটা নেওয়া বা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে পেনাল্টি শুটআউটেও কিন্তু সবচেয়ে বেশি নার্ভাস থাকে সবাই। তো ওই নার্ভাসনেসের জায়গাটা যদি একবার নিয়ে যেতে পারে ছোটো টিমগুলো, তখন কিন্তু তাদের জন্য সহজ হয়ে যায় কাজটা। আদার দ্যান দ্যাট 90 মিনিটসে তাদের এবিলিটির সাথে আসলে পেরে ওঠাটা খুব কষ্টকর হবে আর কি ছোটো টিমের। বিশদে আর্জেন্টিনার সঙ্গে জর্ডানের ম্যাচ, বিষয়টা আসলে একেবারে ডেড রাবার হয়ে গেছে এখন। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা দেখতে চাই যে, বা লিওনেল স্কালোনিও আসলে দেখতে চান যে তার বেঞ্চের ডেপথ আসলে কতটা। আপনার কাছে জানতে চাইবো যে বেঞ্চের ডেপথ আর্জেন্টিনার আসলে কতটা, স্পেশালি যখন মোট 5টা গোল আর্জেন্টিনা এবারের ওয়ার্ল্ড কাপে প্রথম 2 ম্যাচে করেছে, সবগুলোই লিওনেল মেসি করেছেন, এবং চান্স ক্রিয়েট হয়েছে লাস্ট ম্যাচটাতে, সেখানেও কিন্তু স্কোর আদায় করে নিতে পারেনি অন্যরা কেউই। বেশ কিছু আমরা বড় ব্যবধানে জয় আছে লিওনেল মেসির, একটা অতি মানবীয় পারফরমেন্সের নিচে আসলে সবকিছু চাপা পড়ে গেছে, কিন্তু এই জায়গাটাতে আর্জেন্টিনার দুর্বলতাটা আছে কিনা, অর্থাৎ ওয়ান অ্যান্ড অনলি লিওনেল মেসি হয়ে যাচ্ছে কিনা ব্যাপারটা? যে এখন পর্যন্ত 2 ম্যাচ যদি দেখি, এবং ধরেন যে গোলের ধরন বা যেভাবে করে তারা আর কি ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারলো, সেটার ধরন দেখলে যে কেউই বলবে যেটা মেসি নির্ভর একটা দল হয়ে যাচ্ছে, কারণ আর কারো কাছ থেকে খুব ইনফ্লুয়েন্সিয়াল কোনো খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেটা কিনা আগের ওয়ার্ল্ড কাপে আমরা ডি মারিয়া থেকে কিছু ইনফ্লুয়েন্সিয়াল খেলা ছিল, আমরা দেখেছিলাম যে হুলিয়ান আলভারেজ থেকেও কিছু দেখেছিলাম, কিন্তু এইবার এখন পর্যন্ত এই 2 ম্যাচে দেখা যায়নি। তো আমি বলবো যে জর্ডানের ম্যাচটা আসলে স্ক্যালোনির প্রমাণ করার সময় যে এই দলেও যে এক ধরনের ডেপথ আছে, বা এই দলেও যে এক ধরনের পারফরমেন্স বের করে আসতে পারে মেসি ছাড়া অন্যদের,
এই জিনিসটাই আর কি এখানে প্রমাণ করার জায়গা। আমরা যদি বলি গত ওয়ার্ল্ড কাপের কথা, গত ওয়ার্ল্ড কাপে কিন্তু এনজো ফার্নান্ডেসকে আমরা কেউই চিনতাম না, ম্যাকেলেস্টারকেও কেউ চিনতাম না, কিন্তু সেই সময় কিন্তু বিপদের সময় কিন্তু এরাই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল। প্যারাডেস লাস্ট ওয়ার্ল্ড কাপে খুব একটা বেশি পারফরমেন্স ভালো করতে পারেনি শুরুর দিকে, যার কারণেই কিন্তু মানে এনজো ফার্নান্ডেসের জায়গা হয়েছিল। তো আমি মনে করি যে এই ওয়ার্ল্ড কাপের এই ম্যাচটাতেই আসলে এরকমভাবেই আর্জেন্টিনার বেশ কিছু প্লেয়ার হয়তো উঠে আসবে। নিকো প্যাসকে আমরা হয়তো একটু বেশি সময় দেখতে পারবো, এবং এছাড়াও আলমারা তার যে ইনফ্লুয়েন্সিয়াল একটা খেলা খেলতে হবে, এই জিনিসগুলো প্রমাণ করতে হবে। সো এই ম্যাচটাকে আসলে আমাদের ওভাবে করে দেখা উচিত যে আর্জেন্টিনার স্কোয়াডে কত ডেপথ আছে এবং তারা আসলে কিভাবে পারফর্ম করছে। নিঃসন্দেহে, কিন্তু আর্জেন্টিনার আরেকটা গুরুত্বপূর্ণ শক্তির জায়গা যে এখনো পর্যন্ত তারা ক্লিন শিট ধরে রেখেছে। এমনকি মার্টিনেজ গোলকিপার, তাকে আসলে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি। সেটা আসলে তাদের এই ওয়ার্ল্ড কাপে মূল প্লাস পয়েন্ট হতে পারে কিনা। না, আমি এখনও ওভাবে করে প্লাস পয়েন্ট বলবো না। তার কারণটা হচ্ছে যে ওই রকম শক্ত প্রতিপক্ষ আসলে আর্জেন্টিনা পায়নি, যেটাতে কিনা তাদের ডিফেন্সের যে কোয়ালিটি বা গোলকিপিং যে কোয়ালিটি সেটার একটা পরীক্ষা হবে। কারণ হচ্ছে আপনার মানে খেললেই শুধুমাত্র এখন পর্যন্ত হচ্ছে যে আলজেরিয়ার সাথে এবং হচ্ছে আপনার অস্ট্রিয়ার সাথে, যদিও অস্ট্রিয়া একটু প্রেশার হয়তো দিয়েছে, কিন্তু তারপর আমি বলবো যে মানে ওই লেভেলের স্ট্রাইকিং ফোর্স না অস্ট্রিয়া বা হচ্ছে আলজেরিয়া যে আপনাকে একটা ভয় ধরিয়ে দিবে। তো সেই হিসাবে কুটি রোমেরো বা হচ্ছে ওটামেন্ডি বা এখন হচ্ছে লিজান্দ্রো যে খেলছে, তো ওদের জন্য একটা কমফোর্ট জোনের মধ্যে দিয়ে গেছে, এবং মলিনা মেদিনা দুজনই আর কি দুই পাশ থেকে ভালো সাপোর্ট দিয়েছে। আই থিঙ্ক এই ম্যাচে হয়তো ওটামেন্ডি এবং সেনেসি যারা কিনা সাব বেঞ্চে আছে ডিফেন্স হিসেবে তাদেরকে ঝালিয়ে দেখবে, যে কারণ হচ্ছে যে নকআউট রাউন্ডে যাতে একটা ভালো আর কি সাবস্টিটিউট বেঞ্চ থেকে একটা সাপোর্ট পেতে পারে। সো আশা করছি যে এই ম্যাচেও হচ্ছে হয়তো ওভাবে করে আর কি ডিফেন্স এবং গোলকিপারের উপর প্রেশার ক্রিয়েট হবে না, কিন্তু ডেপথে মানে স্কোয়াডের যে ডেপথ ডিফেন্সে সেটা আসলে একটা পরীক্ষা হয়ে যাবে। আমরা যদি আর্জেন্টিনার ট্যাকটিক্সটা দেখি, অর্থাৎ লিওনেল স্ক্যালোনি গত বিশ্বকাপ থেকে আসলে কথা হচ্ছিল যে ল্যাটিন ফুটবল নয়, কিছুটা ইউরোপিয়ান ধাঁচের ফুটবলটাকে তিনি অ্যাডপ্ট করার চেষ্টা করেছেন আর্জেন্টিনার দলের সঙ্গে। কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখেছি, যদিও গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিন্তু যে গ্রুপে তাদের যে অবস্থান বল দখল, যদি আমরা বল পজিশনের হিসেব করি, তাহলে যে গ্রুপে তারা থার্ডে রয়েছে, অর্থাৎ বল পজিশনে তারা আসলে টোটাল যে গ্রুপে তারা থার্ডে রয়েছে, বলের দখল খুব বেশি না নিয়েও আমরা বলতে পারি যে লিওনেল মেসির একক নৈপুণ্যেই এই পর্যন্ত তারা এসেছে। বিষয়টা কি আসলে ট্যাকটিক্স নির্ভর, যে বলটা আসলে তারা খুব বেশি দখলে ইন্টারেস্টেড না, কাউন্টার অ্যাটাক থেকেই গোল করে সেখান থেকে স্কোর আদায় করে নেওয়া, অর্থাৎ গোলের খেলা ফুটবল, আমার গোল পেলেই হলো, সেটা যেভাবেই হোক? না, আসলে আজকে একটু ভেঙে বলতে চাই আমি একটু আর্জেন্টিনাকে নিয়ে। সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে কোনো এক কারণে আর্জেন্টিনা যখন খেলে, অপোনেন্টরা কেন যেন কোনোভাবেই ঠিক ধাতস্থ হতে পারে না যে আর্জেন্টিনা আসলে কি করতে যাচ্ছে। আপনি অন্যান্য দলের যদি খেলা দেখেন, সেটা যদি পর্তুগাল দেখেন বা ব্রাজিল দেখেন, স্পেন দেখেন, যখন তারা পাসিং করছে মোরালেস অপোনেন্ট জানে যে এবার ডান থেকে বামে পাসিং যাবে বা বাম থেকে ডানে, যেই কারণে পর্তুগাল, স্পেন বা ইংল্যান্ড সবাই কিন্তু ছোটো টিমের কাছে একটু ধরা খেয়েছে, ড্র করেছে তাদের ডিফেন্সিভ অপোনেন্ট আর কি ওভাবে ডিফেন্সিভ করার কারণে। আর্জেন্টিনার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আর্জেন্টিনা যখন এই 4-3-3 ফরমেশনে খেলে এবং যখন এই প্লেয়ারগুলা সবাই আর্জেন্টিনার হয়ে নামে, এরা যে কাকে কখন পাসিং দিবে এই জিনিসটার প্রেডিকশানটা অপোনেন্ট আসলে করতে পারে না, যার কারণে মানে হয়তো ফরমেশন 4-3-3 বা আপনি জানেন মেসি কোথায় দাঁড়াবে বা আপনি জানেন লাউটারো বা আলমারা কোথায় দাঁড়াবে, কিন্তু এই পাসিংয়ের যেই থট প্রসেসটা এইটা প্রেডিকশান না করার কারণেই আর্জেন্টিনা কিছু মানে ইনোভেটিভ অ্যাটাক উপহার দেয়, এবং যেটার ফলে কিনা অপোনেন্ট ধরাশায়ী হয়ে যায়। এবং এটা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপেও দেখেছি। মানে ক্রোয়েশিয়া মানে বেশ ভালো ডিফেন্ডিং করছিল, কিন্তু মানে হঠাৎ করে 1-2টা মুভ এমন থাকে পুরো ম্যাচে যে আর্জেন্টিনাকে তখন আর আসলে প্রেডিক্ট করে সিলেবাসের বাইরের প্রশ্ন। এবং আর্জেন্টিনা আর একটা বেশ ভালো জায়গা হচ্ছে, আর্জেন্টিনা জানে যে ওদের পুরো ম্যাচে 90 মিনিট ভালো খেলা লাগবে না, ওদেরকে জাস্ট 10 থেকে 15 মিনিট একটা টাইম বার করতে হবে, সেটা ফার্স্ট হাফ হোক সেকেন্ড হাফ হোক বা 90 মিনিটের যে কোনো সময়। যে আমি যদি আজকে এইখানে 15 থেকে 20 মিনিটের একটা উইন্ডো বার করতে পারি যেখানে আমি আমার খেলাটা ঠিকভাবে গুছিয়ে খেলবো, তাহলে জানে যে আর্জেন্টিনা গোল বার করতে পারবে। এবং মেসিকে ওই রকম 2-3টা সুযোগের জন্য জায়গা করে দিতে হবে, স্পেসটা দিতে হবে মেসিকে। মানে মেসিকে যদি সারাক্ষণ তো সবাই ডিফেন্ড করছে, কিন্তু ওকে যদি আমরা ফ্রি স্পেস কোনোভাবে 5 মিনিটও দিতে পারি অ্যাজ এ টিম, তাহলে ওইখান থেকে খেলাটা বের হয়ে আসবে। সো এই একটা কারণে যে এই যে আনপ্রেডিক্টেবল যে পাসিং বা আনপ্রেডিক্টেবল যে একটা গেম প্ল্যান, এইটার কারণেই সব টিমগুলা
আর্জেন্টিনার কাছে ধরাশায়ী হয়ে যায়। প্রত্যেকবারই মনে হয় আর্জেন্টিনা হেরে যাবে, কিন্তু হারছে না এই একটা কারণে, যে আনপ্রেডিক্টেবল একটা ট্যাকটিক্যাল গেম তারা খেলে। নিঃসন্দেহে আমরা আর্জেন্টিনা নিয়ে আলাপ করলাম, কিন্তু ফ্রান্স নিয়েও তো আসলে কথা বলতে হয়, কারণ এমন একটা দল যাদের আসলে লিওনেল মেসিকে নিয়ে আমরা সবসময় আর্জেন্টিনায় কথা বলি, কিন্তু ফ্রান্সে এমন একটা দল যেখানে আসলে যে কেউ দিনের সেরা তারকা, যে কেউ আসলে ওদের দলের লিওনেল মেসি হয়ে উঠতে পারেন। এমবাপে গোল করলেন না, কিন্তু এমবাপে হয়ে থাকলেন এমন একটা জায়গার এমন একজন পারফর্মার যিনি পুরো ম্যাচটাকে নিয়ন্ত্রণ করলেন। এই ফ্রান্সকে আটকানোটা আসলে খুব বেশি কঠিন হয়ে যাবে কিনা কোনো প্রতিপক্ষের? একদিক দিয়ে যদি আমি বলি তাহলে ফ্রান্সের যে এই অ্যাটাকিংটা আসলে ঠেকানোটা খুবই কঠিন, এবং এটা প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে। এবং একটা গুড পয়েন্ট হচ্ছে যে মানে অ্যাটাকিংয়ের যে চারজন, এই চারজনের মধ্যে এক ধরনের কম্বিনেশন আছে। নর্মালি ফ্রান্সে দেখা যেত যে ওয়ার্ল্ড কাপে আসলেই অ্যাটাকিং প্লেয়ারদের মধ্যে বা বড় বড় প্লেয়ারদের মধ্যে একটা ইগো তৈরি হয়, দলীয় কোন্দল তৈরি হয়। কিন্তু এমবাপ্পে দেমবেলে দুইজনই ব্যালন ডিওরের দাবিদার, দুইজনই যে সমান তালে দুজনকে নিয়ে খেলছে, এইটা ফ্রান্সের একটা পজিটিভ দিক। বাট দেয়ার ইজ আ নেগেটিভ সাইড অলসো, সেটা হচ্ছে ফ্রান্সের ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ড। আপনি যদি আজকে নরওয়ে ম্যাচটাই দেখেন, নরওয়ে কিন্তু পুরাই সেকেন্ড টিম নামিয়ে দিয়েছে, মানে এমন কোনো প্লেয়ার নেই শুধুমাত্র গোলকিপার ছাড়া যে কিনা হচ্ছে প্রথম 2 ম্যাচ খেলেছে ফুল টাইম। তো এখানে নরওয়ে সেকেন্ড টিমের সাথেও তারা একটা গোল খেলো এবং একটা পেনাল্টি কিন্তু হয়েছিল। যখন 3-1 ছিল তখন কিন্তু একটা পেনাল্টি পেয়েছিল, সেই সময় যদি পেনাল্টিটা দিয়ে দিত তাহলে কিন্তু ফ্রান্স আবার বেশ প্রেশারে পড়তো। তো ফ্রান্সের ডিফেন্স আর ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে এখনও কিন্তু শঙ্কার জায়গা আছে। তো এই কারণে অপোনেন্ট যদি খুব ভালো স্ট্রাইক ফোর্স হয় তাহলে কিন্তু এখানে ফ্রান্সকেও ভুগতে হবে, কারণ আপনি অ্যাটাক কিন্তু সারাক্ষণ বল নিয়ে থাকতে পারবে না। মিডফিল্ডে কিন্তু আপনাকে মিডফিল্ড জিততে গেলে আপনাকে ডিফেন্সিভ মিডফিল্ড এবং ডিফেন্সের পাসিংটা ভালো হতে হবে, ডিফেন্ডিংটা ভালো হতে হবে। এই একটা জায়গায় ফ্রান্স এখনও ল্যাক করছে। সো বড় টিমের সাথে যখন খেলাটা পড়বে, যারা কিনা গোছানো টিম এবং অ্যাটাকও ভালো, সেই টিমের এগেনস্টে ফ্রান্স আসলে কি করবে এটা নিয়ে এখনো সন্দেহান আছে একটু। কিন্তু আমরা যদি চুয়েমানির কথা বলি বা তার লেভেলের পারফর্মার অলি এবং অন্যদের, তারাও তো আসলে তারকা। হ্যাঁ, তারাও তারকা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই জায়গাটাতে আসলে সমস্যাটা কোথায়? মানে তার জায়গায় নিশ্চয়ই ক্লাব ফুটবলেও তারা বেস্ট পারফর্মার, কিন্তু তারপরেও আসলে ওই জায়গাটায় ফ্রান্সে এসে আসলে ওই ল্যাকিংসটা কোন জায়গায়? ফ্রান্সের ল্যাকিংসটা হচ্ছে যে ফ্রান্সের যদি আপনি ফ্রন্ট 4 বলেন, আমি যদি ডুয়ে, দেমবেলে, এমবাপ্পে আর অলিসে এই চারজনের কথা বলি, এই চারজন বল মেকিংয়ে এত বেশি অ্যাডভান্স হয়ে যায় যে তার সাথে ডিফেন্সিভ মিডফিল্ড বা ডিফেন্সের একটা গ্যাপ ক্রিয়েট হয়, কারণ তারা সারাক্ষণ বল নিয়ে মুভমেন্ট করছে। সো কোনো একটা মোমেন্টে যদি অপোনেন্ট একটা ভালো ট্যাকেল করে বল আদায় করে দিতে পারে এবং একটা কুইক কাউন্টার অ্যাটাক করে, সেক্ষেত্রে তখন কিন্তু ফ্রান্সের ডিফেন্সিভ মিডফিল্ড একবারেই পুরো খালি থাকবে এবং ডিফেন্সও অনেকটা শেপে আস্তে আস্তে সময় নেবে। সো ফ্রান্সকে যদি ভালো ডিফেন্ড করে একটা ভালো কাউন্টার অ্যাটাক, পেসি কাউন্টার অ্যাটাক দেওয়া যায়, তাহলে কিন্তু এটা ফ্রান্সের জন্য সমস্যা তৈরি হবে। তো আমার মতে এখানেই আর কি দেখার বিষয় যে ফ্রান্স মানে কোয়ার্টার ফাইনাল মানে রাউন্ড অফ 32 থেকে যেসব অপোনেন্টের এগেনস্টে পড়বে, মানে কাউন্টার অ্যাটাকগুলোকে কীভাবে সামাল দেয়, সেটাই আর কি একটা বড় ব্যাপার হবে। নিঃসন্দেহে সেই জায়গায় আসলে আমরা জানি যে ফ্রান্স বেশ ধারাবাহিক, স্পেশালি গেল কয়েকটা ওয়ার্ল্ড কাপেই হয় তারা ফাইনাল খেলেছে, না হলে তারা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এবারে দেখা যাচ্ছে যে মাত্র দ্বিতীয়বার গ্রুপ পর্বে তারা 3টা ম্যাচই জিতেছে, পরিসংখ্যান যেটা বলছে। এবং একই সঙ্গে এটা হচ্ছে 1998 সালের পরে এটাই প্রথম 98 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তাহলে কি আসলে এবং আমরা বিভিন্ন ধরনের প্রেডিকশন অ্যানালাইসিসে দেখছি যে প্রথমে ফ্রান্সকে রাখা হচ্ছে চ্যাম্পিয়নের সবচাইতে বড় দাবিদার, আসলে কি তাই কিনা? না, অবশ্যই চ্যাম্পিয়নের দাবিদার তো অবশ্যই, কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো একটা ম্যাচে যদি স্ট্রাইকিং যে চারজনের কথা বললাম, এই চারজনের কেউ একজন যদি ধরেন যে ক্লিক করলো না বা গোলগুলো বের হলো না, বা ধরেন যে এমন কিছু মিস হলো যেগুলো কিনা মানে অনেকটা ধরেন মানে কনফিডেন্স কমিয়ে দেয়, সেই সব ম্যাচে অপোনেন্ট যদি আবার ভালোভাবে কাউন্টার অ্যাটাকগুলো করে, তখন কিন্তু খেলার ধার চেঞ্জ হতে পারে। মানে আসলে ফ্রান্সের আমরা যে ভালো টিম বলছি অবশ্যই, কিন্তু তাদের অ্যাটাকটাকে আমরা সবসময় কনসেন্ট্রেট করছি রাদার দেন ডিফেন্স অ্যান্ড দ্য ডিফেন্সিভ মিডফিল্ডের খেলাটা। সো অপোনেন্ট এখন পর্যন্ত যারা পেয়েছে তারা সবাই আসলে অ্যাটাককে সামলাতে চেষ্টা করেছে, কেউ কিন্তু ওভাবে করে প্রেশার দেওয়ার চেষ্টা করেনি। তো যার কারণে আর কি ফ্রান্সের জন্য সহজ হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি বড় মানে অন্যান্য রাউন্ডে যাবেন,
তখন কিন্তু অপোনেন্ট আপনাকে বাইট করার চেষ্টা করবে, বা আপনি ধরেন যে 90 মিনিটস পর্যন্ত আপনি গোল দিতে পারলেন না, তখন কিন্তু ফ্রান্সের জন্য এটা এক ধরনের টেনশনের তৈরি হবে আমার বলে মনে হয়। নিঃসন্দেহে আসলে অনেক বেশি অ্যাটাক নির্ভর ফ্রান্স Attack দলটা, সো যদি ডিফেন্সকে কোনোভাবে প্রতিপক্ষ চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে ফ্রান্সেরও ভালোই লুপ হোলস রয়েছে, যেটা আপনি বলছিলেন। আহমেদ শাহ, আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য।